ওকে, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটাতে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করব। তোমাদের যে নির্মিতির পার্টটা আছে সেই নির্মিতির পার্টটা নিয়ে। এখন নির্মিতির কোন কোন টপিক নিয়ে কথাবার্তা বলবো সেটাতে যাওয়ার আগে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও আমার যে এই লাইভ ক্লাসটা গ্রুপে আসছে কিনা। ওকে, সো দেখতে পাচ্ছি লাইভ ক্লাসটা ইতিমধ্যে হলেও গ্রুপে চলে আসছে। ঠিক আছে, সো তোমরা সবাই জলদি যে যেখানে আছো আমাদের এই ক্লাসটাতে জয়েন করো এবং কাইন্ডলি আমার কমেন্টে জানো তোমরা সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে ও দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে। সো বাচ্চারা, আজকের ক্লাসে আমরা কয়েকটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথাবার্তা বলবো। আমাদের যে নাম্বার 1 টপিকটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, আমরা হলো গিয়ে সারাংশ নিয়ে কথাবার্তা বলবো। এরপর আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথাবার্তা বলবো। তারপর হচ্ছে গিয়ে আমরা সংলাপ নিয়ে কোনো স্লাইড আনি নাই, বাট সংলাপ নিয়ে আমি হালকা পাতলা একটু দেখাই দিব। দেন হচ্ছে গিয়ে আমি ক্ষুদে গল্প নিয়ে কথাবার্তা বলবো এবং সবার লাস্টে এটা আজকের ক্লাসের মূল আকর্ষণ রচনা। শুধুমাত্র আজকের ক্লাসে আমি শুধুমাত্র রচনার উপরে একটা ওয়ান শট সাজেশন দিব এবং এই সাজেশন আমি গত ক্লাসে বলেছিলাম 12টা সাজেশন থাকবে এবং এই 12টা রচনার বাইরে আর কোনো রচনা বেসিক্যালি আসবে না। অ্যান্ড এই যে জিনিসগুলো, এই সাজেশনগুলো এখনো অ্যাকচুয়ালি বানানোর কাজ শেষ হয় নাই। সো এগুলো বানানো হয়ে গেলে তোমাদেরকে এই জিনিসগুলোও কিন্তু দিয়ে দিব। ওকে, সো তোমরা সবাই একটু দ্রুততার সাথে ক্লাসটাতে জয়েন করো। ক্লাসটা অতটা হচ্ছে কি বড় হবে না, চিন্তা করো না। ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিটসের মধ্যে দ্য ক্লাস উইল বি র্যাপড আপ। ঠিক আছে, আচ্ছা। সো এবার যদি হলো গিয়ে আমি চিন্তা করি আমাদের আজকের যে এই ক্লাসটা, আমাদের সাথে দেখি অনেকে হলো গিয়ে জয়েন করছো, যেরকম রেজাউল করিম জয়েন করছো, তারপর হচ্ছে রাসেল জয়েন করছো, তোমার ফারিহার বাকি সাজেশনগুলো হচ্ছে কি আমরা পরে দিব আর কি। ঠিক আছে, অলরেডি সবগুলোরই হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আমি যেভাবে তোমাদেরকে হলো কনসেপ্ট শেখাচ্ছি সাজেশন ছাড়াই বেসিক্যালি তোমাদের হবে, বাট রচনা এমন একটা জিনিস, এটা সাজেশনটা সবার আগে দরকার, তাই এটা হচ্ছে গিয়ে আমি সবার আগে হলো গিয়ে দিচ্ছি। ওকে, মরিয়ম ইসলামকে বলতেছে, ও বলতেছে ওকে মেনশন দেওয়ার কেউ নাই, সমস্যা নেই মরিয়ম, তুমি নিজেকে নিজেকে মেনশন দিয়ে ফেলো। ওকে, আচ্ছা। সো মোটামুটি হলো কি এতটুকু। তোমাদেরকে রিকোয়েস্ট করবো দ্রুততার সঙ্গে আমার যে ক্লাসটা রয়েছে ক্লাসে হলো তোমরা জয়েন করে ফেলো এবং জয়েন করে হচ্ছে গিয়ে সবাই হলো ক্লাসে শেয়ার করে ফেলো এবং শেয়ার করে লিখে ফেলো শেয়ার ডান। মৃত্যুঞ্জয় বলছে ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মৃত্যুঞ্জয়, 100 পুরা জীবনটা দৌড়াচ্ছে, একদম দৌড়ে 100 হয়ে যাচ্ছে। প্রান্ত দেবনাথ জয়েন করছো, সিদ্ধাতুল মুনতাহা জয়েন করছো, আমাদের সাথে সাবিনা জয়েন করছো, মাইমুনা বলছেন কেমন আছে, একদম খুব জোস আছে আলহামদুলিল্লাহ। একটা দিয়ে লিখলে কি ফুল মার্ক পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ প্রেজেন্ট বলতেছে আশরাফুল, তামান্না জয়েন করছো, ইরা হাসান জয়েন করছো, গোলাম সারোয়ার জয়েন করছো। ও, তোমাদেরকে একটা কথা বলার ছিল, সে কথাটা হচ্ছে আগামীকাল রাত 10টা, আগামীকাল কি বললাম, আগামীকাল রাত 10টা, রাত 10টায় কি হবে? রাত 10টায় আরও একটা গিভ অ্যাওয়ে হবে। আগামীকাল রাত 10টায় আরও একটা গিভ অ্যাওয়ে হবে এবং কালকের টপিক বিদ্রোহী। হ্যাঁ, চলে আসলাম বিদ্রোহী নিয়ে মারামারি করতে। কালকের টপিকটা হবে কি? কালকের টপিকটা হবে কি বিদ্রোহী। সো একটা জিনিস বলো তো, কালকে কি রাত 10টায় ক্লাস রাখবা নাকি হচ্ছে কি 9:30-তে ক্লাস রাখবো, একটু বলো তো। কারণ কালকে আমি ফার্স্টে বিদ্রোহের কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর বিদ্রোহের উপরে কম্পিটিশন হবে। ঠিক আছে, সো আমাকে একটু কাইন্ডলি বলো। আমার কাছে মনে হয় 10টার টাইমটা ঠিক থাকুক, কারণ হচ্ছে গিয়ে পরে না হলে তোমরা আগে পরে করে ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, সো আগামীকালকে আরেকটা গিভ হবে। তো এই পর্যন্ত গিভ অ্যাওয়ে উইনার টোটাল হচ্ছে গিয়ে গিভ অ্যাওয়ের যে উইনার কারা কারা ছিল। প্রথম গিভ অ্যাওয়েতে প্রাইজ পাইছে সিনথিয়া, যে আমার প্রতিবেশী মেনলি। এরপরের গিভ অ্যাওয়েতে প্রাইজ পাইছে সুলতান। একটা অদ্ভুত মিল আছে ওদের মধ্যে। মিলটা হচ্ছে মাত্রই খেয়াল করলাম, দুইজনেরই নাম এস দিয়ে শুরু। সো কারোর নাম যদি এস দিয়ে থাকে, যেরকম সাদিয়া হইতে পারে, সাদিক হইতে পারে, সোলেমান হইতে পারে, তোমাদের মনে হয় উইন হওয়ার চান্সেস বেশি। সো যাই হোক,
আচ্ছা রাত 10টায় রাখবো, সমস্যা নেই, রাত 10টায় ফিক্সড, রাত 10টা হচ্ছে কি ফিক্সড। সো এই নামের যারা আসছো তারা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করে দেবে, তোমরা জিতে গেছো। আচ্ছা, তোমার হচ্ছে জোকস অ্যাপার্ট, এমন কিছু না। সিনথিয়ার সুলতানের পরে আই ওয়ানা নো কে হচ্ছে যে তোমার কি উইন হয়, ঠিক আছে। আর একটা জিনিস, কালকের ক্লাসটা কিন্তু আমার 2 ঘন্টা হবে, অর্থাৎ আমার যদি 10টার সময় ক্লাস শুরু হয়, ক্লাস শেষ হতে হতে কিন্তু অলমোস্ট 12টা বাজবে। তো এরকম একটা হইলো কি জায়গা থেকে আমরা সবাই যে কাজটা করব, কালকের ক্লাসের জন্য একদম হার্ড প্রিপারেশন নিয়ে আসবো। বিদ্রোহী কবিতা দিয়ে যার যত জিনিসপাতি আছে সব জিনিসপাতি একদম ভালো করে হচ্ছে কি মাথায় রাখো, এবং ওই জায়গা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন করব, প্রচুর পরিমাণে সঠিক অ্যান্সার হলো দিতে হবে। অ্যান্ড আগামীকালকে হচ্ছে আরেকটা কাজ করতে হবে। কালকে অ্যাকচুয়ালি তোমার মানে কিসের উপরে বেস করে আমি প্রাইসটা দিব, আগের মতোই শেয়ার কাউন্ট আর হচ্ছে গিয়ে তোমার কারেক্ট অ্যান্সার, এই যে দুটা জিনিস আছে এটার উপরে বেস করে আমি কিন্তু আগামীকালকে প্রাইজ দিব। সো স্টুডেন্টস, দেখা হচ্ছে আগামীকালকে আমাদের আরেকটা গিভ অ্যাওয়ে। তো সো তোমরা কি খুশি হয়েছো কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিও। ওকে, ডান। সো মোটামুটি এতটুকুই, প্রায় 134 জন জয়েন করে ফেলছে। আই গেস আমাদের আর দেরি করা উচিত না, লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা, ফার্স্টে আমরা সারাংশ নিয়ে আলাপ আলোচনা করবো। সারাংশ লেখার নিয়ম, নমুনা সারাংশ, বোর্ডে আলাদা সারাংশ, খাতায় কীভাবে সারাংশ লিখবো, এইটা লেটস স্টার্ট। আচ্ছা, সারাংশ লেখার নিয়ম। সারাংশের ক্ষেত্রে প্রধান যে বিষয়টা, এটা আমার 3 থেকে 4 বাক্যে লিখতে হবে, এর চেয়ে বেশি লিখেছো তো মরেছ। এবং সারাংশ অলওয়েজ খাতার ডান পৃষ্ঠা, অর্থাৎ এইটা যদি তোমার খাতা হয়, এই খাতার যে ডান সাইড এখান থেকে হচ্ছে লিখতে হবে। তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস হচ্ছে কি বলে, সেরে, কি জিনিস সেরে তো বুঝলাম না বাবা, সেরে জিনিসটা কি, সেরে কি ভাই? আচ্ছা, সো গেল, খাতার ডান পাশটা বেসিক্যালি লিখতে হবে, এবং এই জিনিসটা অলওয়েজ পৃষ্ঠার মাঝামাঝিতে লিখতে হবে। তোমাদেরকে একটা জিনিস আমি সবসময় হলো গিয়ে বলি, একটা যে সারাংশ অলওয়েজ তোমার পরীক্ষার শুরুতে লিখবা, মানে জাস্ট ইমাজিন তুমি যা সারাংশ শুরুতে লেখে, পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে ওরা খাতায় 10 মার্ক তুলে ফেলে। সো এই জন্য খাতা একদম শুরুতে লেখা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাই আমরা একদম পরীক্ষার শুরুতে সারাংশটা লিখে ফেলবো। বাচ্চারা জলদি ক্লাসটা শেয়ার করে ফেলো এবং শেয়ার করে কমেন্টে লেখো শেয়ার ডান। এরপর দিকে এটা হলো কি পৃষ্ঠার একদম যে মাঝামাঝি জায়গাটা রয়েছে, সেই মাঝামাঝি জায়গা অবশ্যই হচ্ছে কি তোমার লিখতে হবে, এবং একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠা লিখতে হবে, এবং ওই পৃষ্ঠায় অন্য কোনো প্রশ্নের উত্তর করা যাবে না। যে পৃষ্ঠায় লিখবা, আমরা অনেক সময় খুবই বাজে একটা কাজ করে থাকি, একদম খুবই একটা জঘন্য কাজ করে থাকি। জঘন্য কাজটা কি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, একটা খুবই জঘন্য কাজ করে থাকি, জঘন্য কাজটা কি জানো? সো ফর অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে কি আমার হলো গিয়ে একটা খাতার পৃষ্ঠা, এটা কি বাচ্চারা, এটা হচ্ছে কি আমাদের একটা খাতার পৃষ্ঠা। এখন সারাংশ সারমর্ম আমরা জাস্ট এতটুকুর মধ্যে লেখা ডান করে আমরা এই জায়গা থেকে নিউ কোশ্চেন অ্যান্সার করা শুরু করি। আবার উল্টাটাও হয়, সাপোজ এটা হচ্ছে গিয়ে আমার একটা হলো গিয়ে খাতা, এই খাতার হচ্ছে গিয়ে এতটুকুতে হলো গিয়ে আমার একটা প্রশ্ন লেখা শেষ, এরপর এই জায়গাটাতে আমি হলো গিয়ে সারাংশ লিখে ফেলি। এর চেয়ে জঘন্য কাজ আমরা আসলে কখনো করব না, মানে এটা খুবই বিচ্ছিরি একটা জিনিস। সারাংশ সারমর্ম একটা পৃষ্ঠার একদম মাঝামাঝির মধ্যে হলো কি লিখতে হবে। এখন একজন জিজ্ঞাসা করছে মাঝামাঝি মানে এটার উত্তরটা আমি একটু পরে একটা নমুনা সারাংশ দেখাবো, সেই তোমার হচ্ছে গিয়ে নমুনা সারাংশের মধ্যে দেখাই দিচ্ছি। আগে রাইটিং পার্ট লিখবো, পরে গ্রামার পার্ট। না রে বাবা, গ্রামারে তো খালি তোমাদের তো হচ্ছে গ্রামারের পার্ট। ও আচ্ছা, তুমি ওটা জিজ্ঞাসা করছো, মানে আমি সারাংশ শুরুতে লিখবো বলতে আমি এটা বুঝাই নাই যে তোমার গ্রামারের পার্টেরও আগে লিখবে, আমি সারাংশ শুরুতে লিখবে এটা বুঝাইছি। তোমার গ্রামারের পার্ট লেখা শেষ হওয়ার পরে নির্মিতির প্রথম যে জিনিসটা লিখবে সেটা হবে সারাংশ, আমি এটা বুঝাইছি। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে যদি হলো গিয়ে আমি দেখি একটা নমুনা সারাংশ, যেরকম আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সুন্দর হাবিজাবি, একটা সারাংশ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রশ্ন খাতায় তুলব,
প্রশ্নটা এক্স্যাক্টলি এইভাবে খাতায় তুলব। আমরা ফার্স্টে কি করব, প্রশ্নের প্রথম 3টা শব্দ আর শেষ 3টা শব্দ হচ্ছে খাতায় তুলব। যেরকম আমি যদি হলো চিন্তা করি, আজকের দুনিয়াটা, আজকের দুনিয়াটা, যে আজকের এই একটা, দুনিয়াটাই একটা, এই আশ্চর্য একটা, প্রথম 3টা শব্দ। কোনো মানে সরি, সন্দেহ থাকে না, এটা হলো কি শেষ 3টা শব্দ। দেখো, প্রথম 3টা শব্দ আর শেষ 3টা শব্দ হচ্ছে কি তুলবো, মাঝে এভাবে ডট 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 দিব। এতে করে তোমার লাভ যেটা হবে, তোমার পৃষ্ঠার শুরুর দিয়ে কিছু জায়গা ব্যবহার হয়ে গেল। এবং মজার বিষয় হচ্ছে, তোমার পরীক্ষা যখন তোমার খাতা দেবেন, তিনি খুশি হবেন, কারণ তোমার খাতাটা দেখার আগে তার হলো গিয়ে আবার প্রশ্নটা দেখা লাগতেছে না। ঠিক আছে? তাই এরকম একটা জায়গা থেকে আমরা সবসময় এইভাবে হালকা করে প্রশ্নটা তুলব। প্রশ্নটা তুলে দেন এগেইন হচ্ছে গিয়ে আমরা এভাবে নীল কালিতে সারাংশ লিখব। এগুলো কিন্তু সব তোমার ব্লু পেন দিয়ে লিখতে হবে। ঠিক আছে? ব্লু পেন দিয়ে লিখতে হবে, এটাও তোমার ব্লু পেন দিয়ে লিখতে হবে। তারপরে 3 বাক্য, এই যে একটা দাঁড়িয়ে 1 বাক্য, আর একটা দাঁড়িয়ে 1 বাক্য, আর একটা দাঁড়িয়ে 1 বাক্য, 3 থেকে 4 বাক্যের মধ্যে আমাদের সারাংশটা হলে কি লিখে শেষ করতে হবে। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা ভাইয়া, এই যে কথাটা বললেন আপনি যে এইরকম হইলো গিয়ে প্রশ্ন তোলা, এই জিনিসটা কেন? লেটস জাস্টিফাই ইট এটার মাধ্যমে। একজন জিজ্ঞাসা করছিল না ভাইয়া, যে হইলো খাতার মাঝখানে লিখবো বলতে অ্যাকচুয়ালি আমি কেউ হইলো গিয়ে বুঝাইছি, কি বুঝাইছি, তোমার প্রথমে যে পৃষ্ঠে তুমি সারাংশটা লিখবা, সেই পৃষ্ঠের শুরুতে এভাবে তুমি 10 নং প্রশ্নের উত্তর বা যে টাইটেল মানে কত নম্বর প্রশ্নের উত্তর তুমি লিখে ফেলবা। এটা তুমি ব্লু পেন দিয়ে লিখবা। এরপরে যে মাত্র যেটা বললাম 3 শব্দ তুলতে হবে, এটা এভাবে তুমি ব্লু পেন দিয়ে হচ্ছে কি লিখবা। লেখার পরে এখানে তুমি সারাংশ লিখবা, এটাও তুমি কি ব্লু পেন দিয়ে লিখবা। তারপর এই জায়গা থেকে তোমার ব্ল্যাক পেনের কাজকর্ম শুরু হবে। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, সবসময় যে জিনিসটা হচ্ছে কি মনে রাখবা, সেটা হচ্ছে তোমার যে এই পার্টটা আছে, এই পার্টটা হলো খাতার এরকম মিডল সাইডে চলে আসবে। মানে প্রশ্ন, প্রশ্ন নং, তারপর আংশিক প্রশ্ন, সারাংশ, এগুলো করতে করতে খাতার মোটামুটি হলো হাফের একটু কম জায়গা খরচ হয়ে যাবে। তারপরে বাকি জায়গাতে তোমার এভাবে লিখতে হবে। এখন খাতার মাঝখানে লিখতে জিনিসটা বলতে আমি আসলে এরকম বুঝাইছি। এতে করে যেটা লাভ হয়, ওই পৃষ্ঠার মধ্যে অন্য কোনো প্রশ্ন লেখারও জায়গা থাকে না, নাম্বার 1। নাম্বার 2, যে জঘন্য কাজটা করতে মানা করলাম, ওই সারাংশের তলায় বা সারাংশের উপর অন্য কোনো প্রশ্নের উত্তর লেখা, সেটাও হবে না। আর নাম্বার 3, সারাংশটা তোমার খাতার মধ্যে একদম গোলাপ ফুলের মতো ফুটে থাকবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, দ্যাটস ইট। সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে। ব্লু পেন না দিলে মানে বুঝি নেই। আচ্ছা, ক্লিয়ার আমরা বিষয়টা, সারাংশের এই ফ্যাক্টরটাকে আমরা বুঝতে পারছি। এই পোলাপান ক্লাসটা শেয়ার করে ফেলো, দেখি 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 দ্রুত। না না না, আজকে আমি শুধু রচনার ফুল সাজেশন দিচ্ছি প্রান্ত দেবনাথ, শুধু রচনার, বাকিগুলোর ফুল সাজেশন একটু টাইম লাগবে। আচ্ছা, ওকে, আমরা কি ক্লিয়ার? একটা জিনিস হচ্ছে কি, কোশ্চেনটা কি পুরা লিখতে হবে না? রে আনিকা, কি বললাম এতক্ষণ ধরে? আমি এতক্ষণ ধরে বললাম এই প্রশ্নটার প্রথম 3টা শব্দ, লাস্ট 3টা শব্দ। আমি ভাবতেছি দুর্জয় তো বই বের করে ফেললো, আমি ভাবতেছি আমিও একটা বাংলা বই বের করব, বাট মনে হয় না তোমাদের ব্যাচ বইটা পাবে, তোমাদের যে জুনিয়র ব্যাচটা আছে জুনিয়র ব্যাচটা বইটা পেলেও পেতে পারে। তোমরা হয়তো ম্যাক্সিমাম অ্যাডমিশনের জন্য পেতে পারো, বাট না, কাজে লাগবে না। আরে, তোমাদের ব্যাচ আমার বইটা পাবে না, দুঃখের বিষয়। ওকে, সো দেখি, ব্লু পেন না দিয়ে লিখলে, না লিখলে হবে না। ব্লু পেন দিয়ে কেন লিখবা না পরিবারের রাজকরণ, একটু বুঝায় বলবা বাবা, মানে কেন লিখতে চাও না? আচ্ছা, ক্লিয়ার তাহলে, রাইট? ওকে, ঠিক আছে। সো ধন্যবাদ, মানে সারাংশ শেষ, এবার আমরা শুরু করবো পরের বিষয়টা, ভাব সম্প্রসারণ। ওকে,
ঠিক আছে, ঠিক আছে, ডান। এবার আসো আমরা শুরু করতেছি পরের যে পার্টটা, ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে আসলে তোমার একটা বিষয় হচ্ছে কি মাথায় রাখতে হবে, খুবই হলো কি আমাদের খুবই দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কি মাথায় রাখতে হবে। প্রথম যেটা, এটা আমার 3 থেকে 4 পৃষ্ঠা তো লিখতেই হবে অবশ্যই, 3 থেকে 4 পৃষ্ঠা না লিখলে তুমি ভাব সম্প্রসারণ নাম্বার পাবা না। দ্বিতীয়ত কোনো উক্তি দেওয়া যাবে না। দেখো ভাব সম্প্রসারণ জিনিসটা কি, এর নমুনা ভাব সম্প্রসারণ দেখি। কীর্তিমানের মৃত্যু নাই, এই জিনিসটা কিন্তু আসলে একটা উক্তি, এই জিনিসটা আসলে একটা উক্তি, বা এই জিনিসটা হচ্ছে কি একটা হলো গিয়ে তোমার কোট। আচ্ছা একজন বলতেছে ক খ কিংবা অথবা দেওয়া থাকলে এটা কোথায় লিখতে হবে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। দাঁড়াও আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এখনই। প্রশ্নের মধ্যে অথবা লেখা থাকে না। ফর অ্যান এক্সাম্পল তুমি লিখছো 10 নং প্রশ্নের উত্তর, তারপর ব্র্যাকেট দিয়ে লিখবা অথবা, এভাবে লিখবা। এরকম যদি হচ্ছে কি তোমার অথবা টথবা দিতে পারো তাহলে হচ্ছে গিয়ে এইটা বেসিক্যালি দিলে বেটার। তোমাদের যখন অথবাওয়ালা প্রশ্নগুলো আসবে তখন এভাবে তোমার প্রশ্ন নাম্বারটা লিখতে হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, এটা তো ইটসেলফ একটা হলো গিয়ে উক্তি বা কোট। ভাব সম্প্রসারণ মানে কি? ভাব সম্প্রসারণ মানে হচ্ছে তুমি এই উক্তি বা কোটের যে ভাবটা, সে ভাবটাকে হচ্ছে কি তোমার এলাবোরেট করতে হবে। সো এখন তোমার কমন সেন্স কি বলো, কমেন্ট উত্তর দাও। তুমি এই উক্তি বা কোট এলাবোরেট করতে যাই কি আরেকটা উক্তি বা কোট কি আসলে আনতে হয়, আনা কি উচিত? তুমি যদি সেটা আনো, তোমার কমন সেন্স কি বলে, তাহলে ওই উক্তিটা ব্যাখ্যা করতে হবে। ফর এন এক্সাম্পল, কীর্তিমানের মৃত্যু নাই, এটা লিখতে গিয়ে তুমি হলো লিখছো যে কবি ফার্সিমেন্দ্রনাথ ইসলাম বলেছেন যারা হলো কাজ করে তারা আজীবন বেঁচে থাকে, মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। এখন তোমার তাহলে আমার এই উক্তিটাও ব্যাখ্যা করতে হবে না? ইয়েস তা কি নো? যদি তোমাদের মনে হয় হ্যাঁ ইয়েস ব্যাখ্যা করতে হবে, কমেন্টে লেখো ইয়েস। যদি মনে হয় নো, তাহলে হচ্ছে তোমরা কমেন্টে লেখো নো। নিশাদ সারাংশ লিখতে হবে অলওয়েজ। বলো একটু কমেন্টে সবাই। এক্স্যাক্টলি, তোমার কি হচ্ছে ওই উক্তিটাকে ব্যাখ্যা করতে হচ্ছে। এখন তুমি যদি ভাব সম্প্রসারণের মধ্যে এরকম এক উক্তি লিখতে যে আরেক উক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করো, তাহলে তুমি ভাব সম্প্রসারণ লেখার যে নিয়ম, সেই নিয়ম থেকে একটু হইলোকে বাইরে চলে আসবে। কোনটা? এই যে, আরে আমার কলমটাই পড়ে গেল তোমাকে পড়াইতে চাই। আচ্ছা, এই যে তোমার জিনিসটা বাক্যের সাথে পরস্পরের সম্পর্ক থাকা, তুমি এরকম সম্পর্ক ছাড়া কথাবার্তা লেখা শুরু করবা, দেখা যাবে যে তোমার ভাব সম্প্রসারণ আছে কীর্তিমানের মৃত্যু নাই, তুমি সেখানে তখন ব্যাখ্যা করা শুরু করছো মানুষ বাঁচে তার কর্মের মাঝে বয়সের মধ্যে নয়। সো ইভেনচুয়ালি এটা কিন্তু একটা বিতিক হয়ে যাবে, এটা প্যারা হয়ে যাবে। তাই আমরা এই ধরনের ভুলভাল কাজ করব না। তাই আমরা ভাব সম্প্রসারণের মধ্যে কোনো প্রকার উক্তি হইল গিয়ে দেব না। উক্তি দিয়েছ তো মরেছ, গেল। এরপর আমরা 3 প্যারা লিখতে হবে, এটা উই অল নো অ্যাবাউট দ্যাট, এটা সমস্যা না, যেটা ভুল করি। প্যারার মধ্যে পণ্ডিত করে নাম দিই মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। ওরে বাবা, লিখে তো ভাবছি ফাটিয়ে দিচ্ছি, বাট আব্বা জানারা আম্মা জানারা, এই যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এইগুলা যখন আপনারা লিখতে যাবেন তখন জিনিসটা রচনা রচনা হয়ে গেল না ব্যাপারটা? তুমি কি রচনা লিখতে বসছো? তুমি তো লিখতে বসছো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ লিখতে যাও রচনার মতো প্যারার নাম কোন দুঃখে দিবে? আমার একটু বুঝাও তো দেখি তুমি। বুঝলাম না তো আমি। সো ইভেনচুয়ালি এই জিনিসটা দেওয়া যাবে না। এখন তো বাবা ইয়া বইতে আসছে গাইডে আসছে, আপনি বলতেছেন আমি দিব না, এটা কোনো কথা ভাইয়া? দ্য ফ্যাক্ট ইজ, বইতে বা গাইডে দিছে যাতে স্টুডেন্টরা পড়ার সময় বুঝে মূল ভাবের মধ্যে কি লিখতে হবে, সম্প্রসারিত ভাবের মধ্যে কি লিখতে হবে, মন্তব্যের মধ্যে কি লিখতে হবে, পোলাপানরা যাতে হচ্ছে গিয়ে হলো গিয়ে আমরা বুঝে, এই জন্য আসলে জিনিসটা হলো গিয়ে লিখছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা আমরা পরীক্ষার খাতায় লিখবো না,
প্রথম কারণ এটা রচনা না, দ্বিতীয় কারণ তোমরা এখন বড় হয়েছো, তোমরা বুড়া হয়ে গেছো ভাই। এতদিন তো বাচ্চারা বাচ্চারা বলতাম, আমার বাচ্চারা বাচ্চারা বলবো, এখন থেকে বুড়ারা বুড়ারা বলবো। তোমরা এখন বুড়া হয়ে গেছো, তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ। এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অতটুকু ম্যাচুরিটি হচ্ছে গিয়ে তোমার থাকা উচিত যারা মূল ভাব সম্প্রসারিত বা মন্তব্য না লিখে আগাবে, ঠিক আছে? সো এরকম একটা জায়গা থেকে এই তিনটা নাম লিখবা না, নাম না লিখে তিনটা অ্যাজ ইউজুয়াল প্যারা করে দিবা, তিনটা অ্যাজ ইউজুয়াল প্যারা করে দিবা, দ্যাটস ইট। রচনা সাজেশন আজকে দিব, শেষের কবিতা আজকে দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল প্যারা করে দিবে। আমি একটু পরে স্যাম্পল দেখাচ্ছি। গেল প্যারার পরে দেখতে হবে প্রশ্নের দেওয়া যে ভাব সম্প্রসারণের শিরোনামটা, এই শিরোনামটা অবভিয়াসলি আমার খাতায় তুলতে হবে, তা না হলে কিন্তু হবে না, দ্যাটস ইট। সো মোটামুটি হচ্ছে এতটুকু এখানে। এবার আসো আমরা একটা নমুনা দেখি। নমুনা, একজন বলছে ভাই তাহলে কিভাবে লিখবো? সুন্দর মতো ফার্স্টে টাইটেল লিখবা নীলকালি দিয়ে, তারপরে ভাই ভাব সম্প্রসারণ লিখবা, লেখার পরে শুরু করবে যে এইখান থেকে একটু করে এক প্যারা, এখান থেকে তোমার এতটুকু হচ্ছে গিয়ে সেকেন্ড প্যারা, এখান থেকে এতটুকু হচ্ছে তোমার থার্ড প্যারা, দ্যাটস ইট। খুবই সিম্পল। একটা জিনিস হচ্ছে কি মনে রাখবা, প্রথম যে প্যারাটা, প্রথম প্যারাটা কীর্তিমানের মৃত্যু নেয় জিনিসটা দিয়ে কি বুঝায়, খায় না মাথায় দেয়, মানে মরে গেলে মানুষের মূল্য নাই নাকি যে মানুষ কাজ করে তাদের হচ্ছে কি কোনো হলো গিয়ে মূল্য নাই। সো এই জিনিসটা হচ্ছে কি তোমাদের মাথায় রাখতে হবে, এটা দিয়ে হলেও তোমার প্রথম প্যারাটা লিখলাম। এরপরে প্রথম প্যারা যা লিখছো ওটা ব্যাখ্যা করবা পরের প্যারাতে, এবং লাস্টে এসে একটা সিদ্ধান্ত দিয়ে দিবা, দ্যাটস ইট। বোর্ডে আসে ভাব সম্প্রসারণ ভোগেই নয় ত্যাগেই সুখ, এই জিনিসটা। সো দেখো এটা দেওয়া আছে, তোমরা পেইড ব্যাচকে আমি একটু পরে স্লাইডটা দিয়ে দিব, তখন দেখে নিও। খাতায় ভাব সম্প্রসারণ কিভাবে লিখবা, এক্স্যাক্টলি এভাবে লিখবা খাতায় ভাব সম্প্রসারণ। দেখো প্রথমত হলো কি 10টা প্রশ্ন উত্তর লিখবা, তারপর ভোগেই নয় ত্যাগেই সুখ, এই যে জিনিসটা এটা হলো কি লিখলাম, লেখার টাইটেল দিলা সব নীলকালি দিয়ে। আমি যা যা নীলকালি দিয়ে লিখি সব না, সারমর্ম আসবে না, শুধু সারাংশ। আমি যা যা নীলকালি দিয়ে লিখি তোমাদের সব নীলকালি দিয়ে লিখতে হবে। প্রশ্ন নাও নীলকালি দিয়ে, ভোগেই নয় ত্যাগেই সুখ নীলকালি দিয়ে, ভাব সম্প্রসারণ নীলকালি দিয়ে, ডান। সো 3 পৃষ্ঠার মতো আমি লিখছি, শেষ। তো এবার আসছো আমাদের ক্ষুদে গল্প, আমাদের ভাব সম্প্রসারণ হচ্ছে সারাংশ শেষ, এবার শুরু করছে ক্ষুদে গল্প। ভাব সম্প্রসারণ আর সারাংশ নিয়ে কারো কোনো তোমার কি প্রশ্ন আছে? রচনাতে কখনো ফুল মার্ক দিবেন, রচনাতে সর্বোচ্চ 18 দিবেন। ওকে, আমরা ক্লিয়ার এতটুকু বাচ্চারা? ঠিক আছে, সো ভেরি গুড। গেল আমাদের ওটুকু। ভাইয়া সবুজ কালি ইউজ করা না যাবে না, কতবার বলি এটা ইউজ করা যাবে না, তাও যদি একই প্রশ্ন করো কি যে বলবো তোমাদেরকে। আচ্ছা গেল। সো এরপর দেখি পরবর্তীতে ক্ষুদে গল্প। ক্ষুদে গল্পর বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের কিভাবে আসে, আমার ফার্স্ট এটা তোমার হলো গিয়ে দেখতে হবে। তোমার দুই টাইপের ক্ষুদে গল্প আছে, বিষয় সূত্র অবলম্বন করে। মানে বলে দেয় যে এক দেশে এক রাজা ছিল, রাজার দুইটা ঘোড়া ছিল, ঘোড়ার নাম আক্কাস আর ঝাক্কাস, এরপর ডট ডট ডট। এখন তুমি আক্কাস আর ঝাক্কাস নিয়ে কি লিখবা কি না লিখবা, ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, এটা আসে নীতিবাক্য নিয়ে। নীতিবাক্য নিয়ে কিরকম আসে, সাপোজ হচ্ছে বলতেছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
এই টাইপের যে জিনিসগুলা তখন তোমার সততা নিয়ে কোনো কিছু হলো গিয়ে লিখতে হবে, এই জিনিসটা বেসিক্যালি ওখানে হবে। অ্যান্ড একটা জিনিস তোমাদেরকে হচ্ছে কি বলি, আমি কখনো খুদে গল্প লেখা এনকারেজ করি না। খুদে গল্প তোমার হচ্ছে গিয়ে লেখাটাই হলো গিয়ে বেটার। তার কারণ পরীক্ষার হলে মানে দেখো, এক একজন রাইটার এক একটা গল্প, নাটক, উপন্যাস বছরের পর হচ্ছে তোমার হলো গিয়ে লেখে। এখন তোমাকে পরীক্ষা হলে 3 ঘন্টা টাইম দিছে, 3 ঘন্টা টাইমের মধ্যে তোমার হাতে হলো গিয়ে 10 মিনিট আছে। এই যে তোমার 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে তুমি একটা ক্ষুদে গল্প লিখে ফেলবা, মানে তোমার হচ্ছে সৃজনশীলতা এতটা হাই হয়ে গেছে, মানে ইভেনচুয়ালি লিখে না কোনো কুল কিনারা পাবা না। তাই আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে আমি যদি হলো গিয়ে বলি, যেটা সবসময় সাজেস্ট করি, কখনো খুদে গল্প অ্যাকচুয়ালি লিখবা না। খুদে গল্প অল্টারনেটিভ সংলাপটা লেখা হলো কি বেটার। আচ্ছা, এখন দেখি একটি শিরোনাম দিতে হবে, এটা অনেক সময় প্রশ্নও দেওয়া থাকে, সো ওই অনুযায়ী তুমি লিখে ফেললাম। 3 থেকে 4 প্যারায় লিখতে হবে, এর বেশি লেখা দরকার নাই। 3 পৃষ্ঠার বেশি লেখা যাবে না, কারণ বেশি লিখলে অ্যাকচুয়ালি মারা খাবা, তাই 3 পৃষ্ঠা লিখতে হবে। এবং কোন 2 টাইপের আছে, আক্কাস ঝাক্কাস আব্বাস, এগুলো তোমাদেরকে বলে দিছি। সো এখানে আরও বেশ কিছু নিয়ম টিয়ম আছে, যেরকম কাহিনী সূত্র বা সংকেত অবলম্বন করে লিখতে হবে, ক্ষুদ্র গল্প লেখার সময় কাহিনীকে জটিল করা যাবে না, ক্ষুদ্র গল্প শুরু থেকে পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করতে হবে, ক্ষুদ্র গল্পের পরিবেশ রচনার জন্য ঘটনা ঘটার জায়গা, সময়, আবহাওয়া ইত্যাদি পরিবেশ নিয়ে উল্লেখ করা প্রয়োজন, ক্ষুদ্র গল্প চরিত্র অনুযায়ী ভাষা প্রয়োগ করতে হবে। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। আর একটা জিনিস মাথায় রাখবা, এই যে তোমার পয়েন্টারগুলা, এই পয়েন্টারগুলার দিকে যদি হলো আমরা তাকে এগুলা মেনটেন করে খুবই টাফ। তাই এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা মাথা না ঘামাই, নিজের মতো করে বেসিক্যালি লিখে যাব বা এটাকে স্কিপ করে যাব। তো নমুনা ক্ষুদে গল্প স্মৃতির মনে কোঠায় একাত্তর নিয়ে কিছু একটা দেখো, এখানে আমি এই যে আমি যদি দেখি, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম প্যারা, তারপরে হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় প্যারা, তারপরে এই আমার তৃতীয় প্যারা, শেষ লাস্ট ও, তারপর এই হচ্ছে গিয়ে আমার চতুর্থ প্যারা, ডান। মোটামুটি 4 প্যারা হলো আমি লিখে ফেলছি। তো ঢাকা বোর্ড 25-এ হচ্ছে একটা তোমার আসছে, যেরকম মাকে সেবা করতে না পারার যন্ত্রণায় দগ্ধ হয়ে হাসান, এটাই হচ্ছে যে বিষয়বস্তু তুলে দিচ্ছে, তারপর ডট 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 বিষয়বস্তু তুলে দিয়ে এরকম ডট 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 দিয়ে আসবে। আর নীতিবাক্য হইলে যে স্মৃতির মনে কোঠায় এই টাইপের হলো গিয়ে আসবে। তো তোমার এখান থেকে হচ্ছে গিয়ে নিজের মতো করতে হবে, মাকে সেবা করতে না পারা যন্ত্রণা দগ্ধ হয় হাসান, ইত্যাদি 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 নিজের মতো করে লিখে শেষ করতে হবে। দ্যাটস ইট। ওকে, তো খাতায় কিভাবে লিখবা? খাতায় খুবই সিম্পল ভাবে ফার্স্টে প্রশ্ন, তারপর হচ্ছে টাইটেল দিবা ব্লু কালি দিয়ে, দিয়ে নিজের মতো করে 3-4 পৃষ্ঠা লিখে ফেলবা। আচ্ছা, রচনাতে আমি যাব। রচনায় যাওয়ার আগে তোমাদের পাঠ্য বইয়ের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, এটা অ্যাকচুয়ালি এখানে তোমার আসে নাই, সেটা হচ্ছে তোমার সংলাপ। ঠিক আছে, আসো আমি এখন তোমাদেরকে সংলাপের ব্যাপারে লিখে বুঝাবো, নিজে হলে কি লিখে বুঝাবো। ওকে, আসো। তো আমরা এখন কি নিয়ে আলাপ আলোচনা করব? আমরা এখন আলাপ আলোচনা করব সংলাপ। সংলাপের ক্ষেত্রে প্রথম যে হলো কি নিয়মটা, সেই নিয়মটা একটু মাথায় রাখবো। এটা হচ্ছে কি অলওয়েজ আমি 12 থেকে 13 জোড়া লিখব। এখন 12 থেকে 13 জোড়া লিখতে যত পেজ লাগে অত পেজ। তোমরা কি কেউ বুঝতে পারতেছো 12 থেকে 13 জোড়া বলতে আসলে কি বুঝাইছি আমি? আল্লাহর বান্দারা, তোমরা কি কেউ বুঝতে পারতেছো 12 থেকে 13 জোড়া বলতে আমি কি বুঝাইছি? আচ্ছা হ্যাঁ, আমি এখন সংলাপটাই হলো কি বুঝাচ্ছি। ওকে, সংলাপটা এখন তোমাকে বুঝাচ্ছি। দেখো, একটা জিনিস একটু মাথায় রাখো, 12 থেকে 13 জোড়া বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি। একটা সংলাপ মানে আমার সাথে কে কথা বলবে? প্রান্ত দেবনাথের নামটা পেয়ে গেলাম, ভালো লাগছে। সে ধরো আমার সাথে প্রান্ত দেবনাথের কথা হচ্ছে, টপিক হলো রচনা 20 পৃষ্ঠা লিখতে হবে নাকি না। ওকে, সো আমার সাথে প্রান্ত দেবনাথের যে কথা হচ্ছে, প্রান্তকে উদ্দেশ্য করে আমি 12 বার কথা বলবো, প্রান্ত আমাকে উদ্দেশ্য করে ও 12 বার কথা বলবে। তার মানে আমি যে জিনিসটা হলো করতেছি, আমরা যদি এভাবে 12 বার করে কথা বলি, তার মানে 12 জোড়া কথা বার হইল।
মানে 12 জোড়া মানে 12 দুগুণা 24। প্রান্ত 12 বার কথা বলছে, আমি ফার্স্ট দিন 12 বার কথা বলছি, 12 24। অর্থাৎ আমি 12 বার সংলাপ দিব, প্রান্ত 12 বার সংলাপ দিবে, দুইজনের সংলাপ মিলে 24টা সংলাপ হবে। বা আমি 15টা সংলাপ দিব, প্রান্ত 15টা সংলাপ দিবে, দুইজনের সংলাপ মিলে তোমার 30টা সংলাপ হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি এই জিনিসটা পরীক্ষা হলে মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। এখন এইটা মেনটেন করতে যে তোমরা হলো কি যাই লেখো না কেন, এটা মেনটেন করতে যে তোমরা যদি 10 পৃষ্ঠা লেখো 10 পৃষ্ঠা, তোমরা যদি 5 পৃষ্ঠা লেখো 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা লিখলে 2 পৃষ্ঠা। ইভেনচুয়ালি এইটা এভাবে লিখতে গেলে তোমার 3 পৃষ্ঠা, সরি 3 পেজের মধ্যে লেখা হয়ে যায়। কয় পেজ? 3 পেজ। 3 পেজের মধ্যে লেখা হয়ে যায়। 3 নাম্বার যে বিষয়টা, তোমার যে বন্ধুর যে নামটা, বন্ধুদের বা মানে যে নামটা দিবা সংলাপে, যারা কথাবার্তা হলো গিয়ে বলতেছে, নামটা হলো গিয়ে তোমার ব্লু পেন দিয়ে লিখতে হবে। নামটা তোমার ব্লু পেন দিয়ে লিখবা, ঠিক আছে? এতে করে হাইলাইট হবে। আর একটা সংলাপের শুরুতে, সাপোজ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে তোমার একটা হলো গিয়ে সংলাপ শুরু হলো। সো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমাদের যেটা হলো গিয়ে মাথায় রাখতে হবে, তোমার ফার্স্ট হলো গিয়ে লিখতে হবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আক্কাস আর ঝাক্কাসের মধ্যে একটি সংলাপ নিচে লেখা হলো। এরকম একটা ইন্ট্রোডাক্টরি হচ্ছে কি তোমার সেন্টেন্স লিখতে হবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখার পরে তোমরা তোমাদের জায়গা থেকে সুন্দর মতো বাকি যে সংলাপটা আছে, বাকি সংলাপটা হচ্ছে কি লিখে ফেলবা, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? সো সংলাপের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সংলাপের ক্ষেত্রে হলো কি আমি দেখতে পাচ্ছি ফার্স্ট এটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আক্কাস এবং ঝাক্কাসের মধ্যকার একটি সংলাপ নিচে দেওয়া হলো। দেওয়ার পরে তোমার হচ্ছে এভাবে নাম ধাম লিখে তুমি সামনের দিকে আগা যাবা। বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার এতটুকু? আমরা ক্লিয়ার এটা? আচ্ছা, ডান। তোমরা অনেকেই একটা জিনিস নিয়ে হলো খুবই হলো সংলাপকে ইংলিশে লেটার না গাধা ডায়ালগ বলে। আচ্ছা, দুইটা নামই ব্লু পেন, হ্যাঁ দুইটা নাম তোমার হচ্ছে গিয়ে ব্লু পেন দিয়ে লিখতে হবে। লাল নীল সব মাথাটা পড়ে যাবে ভাই, লেখার যখন প্যারা তখন কোথায় কি লিখবো কিছু বুঝতে পারবো না। আল মাসুম বিল্লাহ, তুমি যে কথাটা বললা না, এটা হলো কি বিলো এভারেজ একটা স্টুডেন্টের কথা। যে স্টুডেন্ট পারে সে পুরাটাই সুন্দর মতো গুছায় লেখে। একটা স্টুডেন্টের টার্গেট এবং দ্বারা আক্কাসের ইমহাজে লাইক দিল কে? লাইক দিল তানজিলা। আচ্ছা, সো যে স্টুডেন্ট পারে সে শুরু থেকে জিনিসটা গুছায় লেখে, তার জন্য মাথার উপরে ওঠে না, তার পুরো পরীক্ষাটাই মাথার উপরে থাকে, পরীক্ষার খাতা মাথার উপরে ওঠে না। সো আগে থেকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এইভাবে না লেখো, তুমি কিন্তু আসলে বাংলা সেকেন্ড পেপার দিয়ে ভালো মার্ক তুলতে পারবে না। একটা জিনিস বলি, বাংলার ফার্স্ট পেপারে A+ তোলা খুবই হার্ড। বাংলার ফার্স্ট পেপারে আমি HSC-তে 76 পাইছিলাম, বাট সেই আমি বাংলা সেকেন্ড পেপারে 94 পাইছিলাম। হিসাব করো, 6 4 10, 10 শূন্য হাতের এলো 1, 9 7 16 আর 170 পাইছিলাম আমি। 170 পাইছিলাম। এর মধ্যে দেখো আমার কিন্তু বাংলা ফার্স্ট পেপারে A+ই আসে না, বাট তাও দুইটা মিলে 160+ না 170-এ উঠে গেছি আমি। সো বাংলা সেকেন্ড পেপার ইজ আ থিং যেখানে আমার নাম্বার ক্যারি করতে হবে। সো বিলো এভারেজ স্টুডেন্টের মতো চিন্তা ভাবনা থাকলে আলমাসুম বিল্লাহ তানজিলা তোমার কিন্তু হবে না। জিনিসটা এখন থেকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, গেল। তোমাদের মধ্যে আমি একটা অদ্ভুত প্রবলেম দেখতে পাচ্ছি, ইউ গাইজ আর কনফিউজড টাইমিংটা নিয়ে। ভাই সংলাপ 12 থেকে 13 জোড়া লিখতে গেলে আমি তো গাছে উঠে যাবো, আমার টাইমিংটা কি হবে? আজকের ক্লাসের লাস্টের দিকে আমি তোমাদেরকে টাইমটা এলাবোরেট করে দিব, ঠিক আছে? টাইমটা এলাবোরেট করে দিব কোন টপিকের জন্য কি হলো, কত টাইম দিতে হবে। আচ্ছা, টাইমটা আমি এখনই এলাবোরেট করি। আচ্ছা, আসো তোমাদেরকে এখন আমি টাইম ডিস্ট্রিবিউশনটা হলো গিয়ে দেখাবো। ওকে, কি দেখাবো? টাইম ডিস্ট্রিবিউশন। তোমাদের পারিভাষিক শব্দ আছে না পরীক্ষাতে? পারিভাষিক শব্দ কি আছে? পারিভাষিক
তোমাদের কোনটার জন্য কত টাইম? পারিভাষিক শব্দ দিতেই হবে, ঠিক আছে। এরপরে আসে তোমার সংলাপ আর হলো কি ক্ষুদে গল্প। তো ধরে নাও এখান থেকে তুমি সংলাপটা দিবা, সংলাপ দিলা। এরপর আছে সারাংশ আর ভাব সম্প্রসারণ, এখান থেকে তুমি দিবা হচ্ছে কি সারাংশ। এরপরে আসে তোমার আবেদনপত্র, আবেদনপত্র আর জানি কোনটা আসে, দেখো আবেদনপত্র। সো আবেদনপত্র আর ভাষণ মনে হয়, আবেদনপত্র দিবা। তারপরে আসে হচ্ছে কি তোমার প্রতিবেদন, প্রতিবেদন দিবা। এরপরে আর কি কোনোটা আসে বাকি? রচনার, রচনার আগে আর কি কোনোটা বাকি আছে? 1 2 3 4 5, না আর তো মনে হয় রচনা। এগুলা বাদে কি আর কোনোটা বাকি আছে বাবার? একটু দেখো তো আমাকে, আর আমাকে একটু কাইন্ডলি জানাও। নির্মিতির মধ্যে তো এগুলাই আসে, পারিভাষিকে 10 20 30 40 50 60 70, হ্যাঁ 70 মার্ক হয়ে গেছে। দিনলিপি জানি কোনটার অল্টারনেটিভে আসে? দিনলিপি জানি কোনটার অল্টারনেটিভে আসে, একটু কাইন্ডলি বলো তো আমাকে। বিএস মিম আসো বা মৃত্যুঞ্জয় আসো, একটু কাইন্ডলি বলো তো দিনলিপি জানি কোনটার অল্টারনেটিভে আসে, কোনটার অথবাতে আসে, দিনলিপি অথবা কি, ওটা মনে হয় আমি লিখছি এখানে। দিনলিপির সাথে অল্টারনেটিভ কি থাকে? আরে আমি নির্মিতির কথা বলছি, খালি গাধা উচ্চারণ বলতেছে। দিনলিপির সাথে অল্টারনেটিভ কি থাকে? আমার আবেদনপত্র স্ল্যাশ দিনলিপি এরকম থাকে। আচ্ছা হ্যাঁ, এই তো প্রতিবেদন আর দিনলিপি থাকে। প্রতিদিন প্রতিবেদন আর, দাঁড়াও তোমরা কি যে করো বাচ্চারা। আচ্ছা এই তো আমি পেয়ে গেছি, তোমাদের হলো কি ঢাকা বোর্ডে লাস্ট ইয়ারের পোস্টটা পেয়ে গেছি। তোমাদের হচ্ছে কি কি থাকে? 7 নাম্বার পোস্টে আসে পারিভাষিক, 8 নাম্বার পোস্টে আসে দিনলিপি অথবা প্রতিবেদন, তার মানে হচ্ছে কি আমি প্রতিবেদন হলো গিয়ে লিখছি, ঠিক আছে। এরপরে তোমার 9 নাম্বার প্রশ্নে আসে ইমেইল অথবা আবেদনপত্র, সো এটা হলো গিয়ে আমি লিখছি। 10 নাম্বারে আসে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, আমি সারাংশ হলো গিয়ে লিখছি। 11 নাম্বারে আসে তোমার সংলাপ অথবা ক্ষুদে গল্প, আমি হলো গিয়ে সংলাপ লিখছি। তারপরে হচ্ছে গিয়ে 12 নাম্বারে কি আসে? 12 নাম্বারে আসে হচ্ছে গিয়ে রচনা, এটা হলো গিয়ে আসে। তার মানে তোমাদের যতগুলো আসে সবগুলো হচ্ছে গিয়ে আমি লিখছি। তো আমি তোমাকে এখন যে কাজটা করব, কোনগুলা অ্যান্সার করবা অথবার মধ্যে কোনগুলা অ্যান্সার করবা ওইটা বলে দিচ্ছি। তোমার দিনলিপি আর প্রতিবেদনের মধ্যে প্রতিবেদন অ্যান্সার করবা, ঠিক আছে। আবেদনপত্র আর ইমেইলের মধ্যে, এটার মধ্যে আবেদনপত্র আর ইমেইলের যে পার্টটা আছে, আবেদনপত্র আর ইমেইল, আবেদনপত্র আর ইমেইলের মধ্যে ইমেইলটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার হলো গিয়ে করতে হবে, ঠিক আছে। আবেদনপত্র আর ইমেইলের মধ্যে ইমেইলটা অ্যান্সার করতে হবে, গেল। তারপরে হচ্ছে সারাংশ আর ভাব সম্প্রসারণের মধ্যে সারাংশ অ্যান্সার করতে হবে। আর সংলাপটা কোথায় গেল? আচ্ছা, সংলাপ আর ক্ষুদে গল্পের মধ্যে সংলাপ হলো অ্যান্সার করতে হবে। এবার তোমাদের টাইম ডিস্ট্রিবিউশন। আচ্ছা বাচ্চারা তোমরা একটু হলো মনোযোগ দাও ক্লাসটার মধ্যে, খুবই একটা ক্রুশাল জিনিস পড়াচ্ছি এখন, খুবই একটা ক্রুশাল জিনিস হচ্ছে পড়াচ্ছি, একটু মনোযোগ দাও। যেই যেই টপিকগুলা অ্যান্সার করা বেটার, সেই সেই টপিকগুলা এখানে আমি লিখছি, আমরা কি বুঝতে পারছি? যেই যেই টপিকগুলা অ্যান্সার করা বেটার, সেই সেই টপিকগুলা আমরা এখানে লিখছি, আমরা কি বুঝতে পারছি? যেই যেই টপিকগুলো অ্যান্সার করা বেটার, সেই সেই টপিকগুলো আমরা এখানে লিখছি, আমরা কি সেটা বুঝতে পারছি? যদি বুঝতে পেরে থাকি কমেন্টে লিখি ইয়েস, যদি বুঝতে পেরে থাকি কমেন্টে লিখি ইয়েস।
ওকে, বেস্ট টপিক টু অ্যান্সার। আচ্ছা, ডান। সো এরপর যদি হলো কি আমি এখন দেখি আমাদের পরীক্ষার হলের টাইমিং। এবার আমি তোমাদের টাইমিং নিয়ে কথাবার্তা বলবো। টাইম, এবার হচ্ছে কি আমি টাইম নিয়ে কথাবার্তা বলবো। টাইম, আমার পরীক্ষার হলের সময় কত? 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 3 ছক্কা 18, 180 মিনিট। 180 মিনিটের মধ্যে আমার যে ব্যাকরণ পার্টটা আছে, ব্যাকরণ পার্টটা আমি লিখব 30 মিনিট সময়তে। ব্যাকরণের জন্য আমার 30 মিনিট সময় বরাদ্দ। 30 মিনিট সময় বরাদ্দ করলে 180 থেকে আমার টাইম হয় 150। এই 150 মিনিট থেকে আমি 1 ঘন্টা বা 60 মিনিট সময় আমি রচনাকে দিয়ে দিব। তাহলে 150 থেকে 60 বাদ দাও, 150 থেকে তোমার 60 বাদ দাও, অ্যান্সার হবে কি 90 মিনিট। এই যে 90 মিনিট সময় আছে, এই 90 মিনিট সময়ের মধ্যে আমি যে কাজটা হচ্ছে গিয়ে করব, আমাদের পারিভাষিকটা আছে না, পারিভাষিক লিখবো হচ্ছে গিয়ে 5 মিনিটে। পারিভাষিক লিখবো লেজিট 5 মিনিটে। 5 মিনিটে পারিভাষিক লেখা শেষ। তারপর আমার হলো যে সারাংশ সারমর্ম আছে, সারাংশ সারমর্ম এটা লিখবো হচ্ছে গিয়ে আমি 7 মিনিটে। গেল। ইমেল যেটা আছে, ইমেল লিখবো হচ্ছে গিয়ে আমি 7 মিনিটে। তো তাহলে দেখো আমার এখানে কত হইলো, 7 7 14, 5 হলো গিয়ে 19, তোমার সাথে ধরো 20 মিনিট। 90-এর মধ্যে কিন্তু আমার 20 মিনিট টাইম গেল। তাহলে 90 থেকে হচ্ছে কি 20 বাদ দাও, আমার এরপর থেকে হলো গিয়ে আরো 70 মিনিট সময়। এই যে আমার 70 মিনিট সময় আছে, এই 70 মিনিট সময়ের মধ্যে তুমি সংলাপের জন্য তারা 35 মিনিট টাইম রাখতে পারবা, প্রতিবেদনের জন্য তোমার 35 মিনিট টাইম রাখতে পারবা। আমি আরও ইজি করে দিই, দাঁড়াও। তোমাদের হলো গিয়ে এত মানে চিপা করেও টাইম না দিয়ে 1 সেকেন্ড আরও তোমাদের টাইমটা এলাবোরেট করে দিই। তোমার আমার 90 মিনিট সময় বাকি আছে না এখনো? 90 মিনিটের পার্সপেক্টিভ থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, 90 মিনিটের ইয়ার মধ্যে আমার ইমেল লেখো 10 মিনিটে, সারাংশ লেখো 10 মিনিটে, তোমার হচ্ছে এই যে পারিভাষিক আছে, পারিভাষিক লেখো 10 মিনিট, তোমার 30 মিনিট। 90 থেকে 30 বাদ দাও, তোমার থাকে কত? 60 মিনিট সময়। এই 60-এর মধ্যে সংলাপ লিখবা 30 মিনিটে, প্রতিবেদন লিখবা 30 মিনিটে। একটা স্টুডেন্ট যদি হলো কি এভাবেও লেখে, তাহলে এখন হিসাব করো, তোমার হচ্ছে কি যোগ করো, এখানে তোমার 60 মিনিট, এখানে তোমার 30 মিনিট, 90, 10, 100, 110, 120, 30, 30, 60, 180 মিনিট আরাম করে লিখতে পারবা, আরাম করে হচ্ছে গিয়ে লিখবা। ওকে, সো মোটামুটি আমরা যদি হলো গিয়ে চিন্তা করি এভাবেই, তোমার হচ্ছে এই যে টাইম ডিস্ট্রিবিউশনটা, এই টাইম ডিস্ট্রিবিউশনটা যদি কেউ মেনে চলে, অবশ্যই তার জন্য আর কোনো প্রকার সমস্যাই হবে না। তাই টাইম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার আমরা সবাই বাচ্চারা? বুঝতে পারছি? ওকে, তোমরা সবাই এই স্লাইডটার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লেখো এসএস ডান। সংলাপ 20-25 মিনিটে লেখা দেয়, সেই সংলাপ 30 মিনিট টাইম দিচ্ছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মানে স্লাইড, তোমরা সবাই এসএস ডান করে ফেলো। না, বন্ধুকে কখনো তুই বলে সম্বোধন করা যাবে না, তুমি বলতে হবে, তুমি আদিবা। তোমরা যদি এভাবে লেখো দেখবা যে লাস্টে 5 মিনিট সময় থাকবে টু রিভাইজ। বুঝছো? ওকে, ডান। এবার আসো রচনা নিয়ে তেমন কিছু বলার নাই। রচনা আচ্ছা, এটা অন্য জিনিস। রচনার মধ্যে যে বিষয়টা হলো গিয়ে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রচনা লেখার জন্য ন্যূনতম অবভিয়াসলি তোমার 1 ঘন্টা সময় হাতে রাখতে হবে। 15 থেকে 16টা পয়েন্ট লিখতে হবে, 12 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে, এবং এটা হচ্ছে কি আমার 60 মিনিটের মধ্যে হচ্ছে কি লিখতে হবে।
ঠিক আছে? 60 মিনিটে লিখতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টের নাম লিখতে হবে, ভূমিকা, উপসংহার ইত্যাদি। সবাই একবার রচনা লেখার নিয়মটা পড়ো তো, পড়ে হলো গিয়ে আমাকে জানাও, তারপর আমি হলো গিয়ে এটা ছেড়ে দিব, এরপর সাজেশনে চলে যাবো। আচ্ছা, সবাই এটাকে পড়েছো? রচনার নিয়মটা কি পড়েছো সবাই? ওকে, ডান। সো আমাদের এই যে নিয়মটা হলো মেনে চলতে হবে। এবার আসলে রচনা ওয়ান স্টপ সাজেশন শুরু। তোমরা কি সবাই সাজেশন পড়ার জন্য রেডি? আমি আগের থেকে দাগায় রাখছি যাতে টাইম কম লাগে। রেডি হলে কমেন্টে লেখো রেডি। কোন কলেজ জানে বলছে রচনা 30 থেকে 35 পেজ লিখতে? হায় রে খোদা, তোমার স্যারদের বলো, তোমার স্যাররা দিকে লিখা আসে 30-35 পেজ। ওকে, তো ফার্স্ট অফ অল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের ষড়ঋতুর নামেও আসতে পারে, বাংলাদেশের আবহাওয়া দিয়েও আসতে পারে, প্রকৃতি বৈচিত্র্য দিয়েও আসতে পারে। অ্যান্ড এগুলোর মধ্যে পাহাড়, নদী, নালা, সাগর, এই যে পয়েন্টারগুলো আসবে। এরপরে দেখি বাংলাদেশের এটা তোমার 3 স্টার গুরুত্ব, এটা তোমার হচ্ছে কি 3 স্টার ইম্পর্টেন্স। এরপর দেখি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার, এটা তোমার হলো 4 স্টার ইম্পর্টেন্স। ঠিক আছে, আমি হলো স্টারটা এখানে দিয়ে দিচ্ছি। তো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এই প্রত্যেকটা যে পয়েন্টার রয়েছে, হ্যাঁ এটা রচনার ফাইনাল সাজেশন। তোমার হচ্ছে প্রত্যেকটা বিষয় এখানে বেসিক্যালি আসবে। ওকে, ডান। এরপরে দেখি আমাদের মানব কল্যাণে বিজ্ঞান আর কৃষিক্ষেত্রে বিজ্ঞান, এই দুইটাই হচ্ছে গিয়ে আমার 5 স্টার করে হলো গিয়ে ইম্পর্টেন্ট। সো এরকম একটা জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমাদের এটা বেশ ভালো করেই হলো গিয়ে পড়তে হবে। এখন দেখো একটা ম্যাটার, আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড। একটা জিনিস হলো কি দেখো, মানব কল্যাণে বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা নামেও আসতে পারে, বিজ্ঞান ও জনসভ্যতা নামে আসতে পারে, মানব কল্যাণে বিজ্ঞানের নামেও বেসিক্যালি আসতে পারে। সো এইখানে যে বিষয়টা হয়েছে আমাদের কৃষিকাজের ক্ষেত্রে, আমরা যদি হলো গিয়ে চিন্তা করি, আমাদের কৃষিকাজের ক্ষেত্রে হলো গিয়ে তোমার কৃষিক্ষেত্রে বিজ্ঞান, কৃষি উন্নয়নে বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান, এই জায়গা থেকে আমাদের এই নামেও আসতে পারে। যেই নামই আসুক না কেন, আমাদের আসলে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটা রচনার হলো গিয়ে তোমার ফাইনাল সাজেশন। পয়েন্টার অবভিয়াসলি নীল কালার দিয়ে লিখতে হবে, বুঝতে পারছো? তো রচনার ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে। গেল। এরপরে দেখি আমাদের পরবর্তী যে বিষয়টা, পরিবেশ দূষণতার প্রতিকার, এটা খুবই একটা আন্ডার রেটেড, বাট তাও মানে প্রিপারেশন রাখা ভালো, তাই আমি 3 স্টার দিয়ে রাখছি। বাট অধ্যবসায়টা খুবই ইম্পর্ট্যান্ট। অধ্যবসায় মহা 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 ইম্পর্টেন্ট। সো অধ্যবসায়টা তোমরা সবাই কিন্তু ভালো করে পড়ে যাবা। সো এরকম একটা জায়গা থেকে আমরা অধ্যবসায়টা খুব ভালো করে পড়বো। আর হচ্ছে গিয়ে পরিবেশ দূষণতার প্রতিকার, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের এখানে হলো গিয়ে পড়তে হবে। পোশাক শিল্পের মধ্যে কোনো কোড দিতে হবে না রিপা, পোশাক শিল্পের ডেটা দিতে হবে। সো পোশাক শিল্প বাদ দাও, পোশাক শিল্প আসবে না। এরপর দেখি হচ্ছে কি আমাদের যে 7-এর যে বিষয়টা, দেখো 7 নাম্বার যে রচনাটা, এই 7 নাম্বার রচনাটা হচ্ছে কি আমাদের কি শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা তোমার শ্রমের মূল্য নামেও আসতে পারে, তোমার কি বলি শ্রমের মর্যাদা আমার শ্রমের মূল্য নামেও আসতে পারে, জাতীয় উন্নয়নে শ্রমের গুরুত্ব নামেও আসতে পারে, সভ্যতা বিকাশ শ্রমের অবদান, পরিশ্রমের মর্যাদা, কায়িক শ্রম, জীবন শ্রমের ঘটনা, সকল ক্ষেত্রেই বেসিক্যালি জিনিসটা আসতে পারে।
তো আমাদের এটাও মাথায় রাখতে হবে এবং এই অনুযায়ী জিনিসটা লোক অবশ্যই তুলতে হবে, ঠিক আছে? সো আমরা আমাদের যে পরীক্ষার খাতাটা রয়েছে, পরীক্ষার খাতায় শ্রমের মর্যাদা নিয়ে যেটাই আসুক না কেন আমরা এভাবে হচ্ছে কি লিখবো, আর যে নামই আসুক না কেন একই টাইপের বেসিক্যালি হচ্ছে কি কন্টেন্ট লিখতে হবে। তো এখানে তোমার এটা গুরুত্ব হলো কি 3 স্টার, 3 স্টারে বেসিক্যালি 3 স্টারে বেশি অ্যাকচুয়ালি আসবে না, মানে এটা গুরুত্বটা 3 স্টার। এরপর থেকে 8 নাম্বারটা, মাদকাসক্তি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে রিপিটেডলি আসে। হ্যাঁ, পয়েন্টগুলো ব্লু পেন দিয়ে লিখবা। তো অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের মাদকাসক্তিটা হলো পড়তে হবে। আমাকে একটু আমাকে একটু বলো তো, তোমাদের কোনো কলেজে টেস্ট বা প্রি টেস্টে মাদকাসক্তি আসছে কিনা? তোমরা একটু এটা বলো। এফাকে আমি তোমাদেরকে একটা কথা বলি, মাত্র একটা স্টুডেন্ট বললো, আমি নাম বলবো না, একটা স্টুডেন্ট বললো এতগুলা রচনা শিখতে গেলে পাগল হয়ে যাব। তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তোমাদের এক একটা গাইডে রচনা থাকে 100টা বা 60টা, আমি সেখান থেকে 12টা রচনা দিছি। এই 12টা রচনা শিখতে গেলে পাগল হয়ে যাবা? মানে ব্রেনের ক্যাপাসিটি এতটাই কম। ও 2 দিন আগে আমি বনলতা এক্সপ্রেস দেখতে গেছিলাম। তো বনলতা এক্সপ্রেস যে মুভিটা বের হয়েছে, তো ওই মুভিতে মোশাররফ করিম একটা জায়গায় বলে জেনজিদেরকে উদ্দেশ্য করে, জীবনে 2টা কথা মনে রাখবা। তখন একটা ইয়াং ছেলে বলে, কোন 2টা কথা স্যার? তখন সে হচ্ছে কি বলে, যে কোনো 2টা কথা। তোমাদের যা ব্রেনের অবস্থা, 2টার বেশি কথা মনে রাখতে পারবা না। সো আমি এখন এই জিনিসটা রিলেট করতে পারলাম। তোমাদের গাইডে দেওয়া থেকে 60টা 100টা রচনা, সেখান থেকে টপ 12 রচনা দিয়ে দিছি, এবং টপ 12 রচনার মধ্যে 5 স্টার 4 স্টার 3 স্টার করে হলো গিয়ে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। সো ইভেনচুয়ালি খুবই স্বাভাবিকভাবে আগে 5 স্টারগুলো পড়বা, তারপর 4 স্টারগুলো পড়বা, তারপর 3 স্টারগুলো পড়বা। এটা পড়তে গিয়েও যদি পাগল হয়ে যাও ভাই, মানে আই হ্যাভ নাথিং টু সে। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, রচনাতে কখনো রচনা মুখস্থ করবা না, রচনার পয়েন্টারের নামগুলো খালি মেমোরাইজ করবা, দ্যাটস অল। আচ্ছা আগাই, কি বলবো, জীবনটা কেমন যে যাচ্ছে আমার। জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, এটা ইম্পর্টেন্ট, 5 স্টার। স্বদেশ প্রেম, এটা তোমার 4 স্টার, ঠিক আছে? সো আগে হচ্ছে কি আমরা কি করব, আগে হচ্ছে যে আমরা জাতি গঠনে নারী সমাজের ভূমিকা এটা পড়বো, তারপর স্বদেশ প্রেম পড়বো। তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এই যে এখানে যে 5 স্টার দেওয়া আছে, 5 স্টারগুলো আগে পড়বা, তারপর 4 স্টারগুলো পড়বা। আগে 5 স্টার, তারপর হলো 4 স্টার। ওকে, লাস্ট রচনা সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা মোটামুটি লাস্ট কয়েক বছর রিপিটেডলি আসছে। সো আমি যদি হলে কি চিন্তা করি, এটা 8 স্টার ইম্পর্টেন্ট, কারণ একটু দেখো 2025-এ আসছে, 24-এ আসছে, 23-এ আসছে। একইভাবে তোমার মানে রিসেন্ট কেস, সবচেয়ে ওল্ডেস্ট হচ্ছে কি 2002-তে। সো যেহেতু রিসেন্ট কেস, মানে 26 সালেও আসবে, 27 সালেও আসবে, তাই এটা আমি 8 স্টার ইম্পর্টেন্ট দিয়ে রাখছি। সো তোমরা যে কাজটা করবা, সবার আগে 8 স্টার পড়বা, তারপর 5 স্টার, এতটুকু পড়বে হচ্ছে কি তোমার বিলো এভারেজ স্টুডেন্ট। এরপরে যারা এটার সাথে 4 স্টারটা যোগ করবে তারা হবে গুড স্টুডেন্ট। এরপরে যারা এটার সাথে 3 স্টারটা যোগ করবে তারা হবে বেস্ট স্টুডেন্ট। সো 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আমি সাজেশন দিচ্ছি। এটা হচ্ছে কি বিলো এভারেজ স্টুডেন্ট, এতটুকু হচ্ছে তোমার গুড স্টুডেন্ট, আর এই পুরাটা যারা পড়বে তারা হচ্ছে বেস্ট স্টুডেন্ট। এখন তুমি যে ক্যাটাগরিতে পড়বা ওই ক্যাটাগরি অনুযায়ী বেসিক্যালি দিয়ে দিবা। মাসুম বিল্লার কথাটা ভালো লাগছে, 12 বছর ধরে পড়াশোনা করতেছে, একটা রচনা কেমন না পারে বানাই লিখতে পারলো না, এটা কোনো কথা? ঠিক আছে, ডান। তো স্টুডেন্ট মোটামুটি হচ্ছে কি এতটুকুই। কারো কি কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে ক্লাসটা এন্ড করবো এখন। আরে মোশাররফ করিমের যে কথাটা আমি দেখছিলাম মুভিতে, এটা এরকম অক্ষরে অক্ষরে মিলে যাবে এবং অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়ে যাবো, এটা অ্যাকচুয়ালি আমি ভাবিনি। না, তথ্য প্রযুক্তি বাংলাদেশ এতটা গুরুত্বপূর্ণ না। আর এটা কিন্তু রচনা ফাইনাল সাজেশন, ঠিক আছে? আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা হয়তো যারা ফ্রি স্টুডেন্ট তারা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, যারা বুদ্ধিমান। আর পেইড স্টুডেন্টদেরকে আমি হচ্ছে গিয়ে একটু পরে স্লাইডটা শেয়ার করে দিব। স্লাইডটা শেয়ার যদি আমি না করে রাখি, একটু কাজ আছে কিছু, যদি ভুলে যাই, একটু মৃত্যুঞ্জয় কালকে সকাল 11টা মনে করাই দিও, তখন দিয়ে দিব। ঠিক আছে, তো স্টুডেন্ট মোটামুটি এতটুকুই। দেখা হচ্ছে আগামীকালকে রাত 10টার ক্লাসে। বিদ্রোহী নিয়ে গিভ হবে, সে পড়ো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।